প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অশোক কুমার পোদ্দার বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। তো আজকে পড়ব কলেজ শাখার একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের কার্বক্সালিক অ্যাসিড। তো কার্বক্সালিক অ্যাসিড কি? যে সকল জৈব যৌগের অণুতে হাইড্রোজেন, অ্যালকাইল, অ্যারাইল মূলকের সাথে কার্বক্সালিক মূলক যুক্ত থাকে তাদেরকে কার্বক্সালিক অ্যাসিড বলে। যেমন কার্বক্সালিক অ্যাসিডের কার্যকরী মূলক বন্ড COOH। তো বন্ড COOH এর গাঠনিক সংকেত। তো একটা মূলক যদি যুক্ত থাকে তাকে কি বলা হয়? মনোকার্বক্সালিক অ্যাসিড। কার্বক্সালিক অ্যাসিডের একটি কার্যকরী মূলক যদি যুক্ত থাকে তাহলে হচ্ছে মনোকার্বক্সালিক অ্যাসিড। দুটো কার্যকরী মূলক যদি যুক্ত থাকে তাহলে কি বলা হয়? ডাইকার্বক্সালিক অ্যাসিড। আর দুইয়ের অধিক যদি যুক্ত থাকে সেটাকে কি বলা হয়? পলিকার্বক্সালিক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথমটা দেখি CH3COOH, তাহলে একটা যুক্ত আছে, এটা মনোকার্বক্সালিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আবার বেনজিন চক্রের সাথে যদি যুক্ত থাকে সেটার নাম কত হবে? বেনজোয়িক অ্যাসিড। এটাকে কি বলা হয়? বেনজোয়িক অ্যাসিড বলা হয়। তারপরে দুটো যদি যুক্ত থাকে কার্বক্সালিক মূলক তাহলে কত হয়? এটাকে অক্সালিক অ্যাসিড বলে। এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। এটা কি? অক্সালিক অ্যাসিড। তারপরে বেনজিন চক্রের সাথে যদি দুটা যুক্ত থাকে, দুটা কার্বক্সালিক মূলক যুক্ত থাকে সেটাকে বলা হয় থ্যালিক অ্যাসিড। এটাকে কি বলা হয়? থ্যালিক অ্যাসিড। তারপরে তোমার তিনটা বা তারও অধিক যদি যুক্ত থাকে, তাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডের সংকেতটা যদি আমরা দেখে নিই, CH2 এর সাথে কটা যুক্ত আছে? 3টা যুক্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, COOH, এরপরে এর সাথে OH, এরপরে CH2 COOH। তো এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। এগুলো সবই দুর্বল অ্যাসিড, এটা আমরা খাই সাইট্রিক অ্যাসিড। তারপরে তোমার বেনজিন চক্রের 6টার সাথে, অর্থাৎ 6টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা ক্লোর যদি বসতে পারে, একটা যদি বসে তাহলে কত হয়? COOH। এরপরে কত হয়? COOH। এরপরে এখানেও COOH। এরপরে এখানেও COOH। তাহলে হেক্সাওয়িক অ্যাসিড, অর্থাৎ বেনজিন হেক্সাওয়িক অ্যাসিড। এটার নাম কি? বেনজিন হেক্সাওয়িক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম একাধিক, অর্থাৎ বেনজিন চক্রযুক্ত আর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যুক্ত অ্যাসিডগুলো সম্পর্কে আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু মুছার জন্য সময় নিতে হবে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা কার্বক্সালিক অ্যাসিড দেখলাম, এর কার্বক্সালিক অ্যাসিডের উদাহরণ দেখলাম। এরপরে পড়ব কার্বক্সালিক অ্যাসিডের প্রস্তুতি। তো কার্বক্সালিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয় আমরা অনেক আগে থেকে এটা শিখে আসছি, আবার দেখছি। ইথানলকে জারিত করা হয় কার দ্বারা? পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড দ্বারা জারিত করলে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট আর জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেন অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড উৎপন্ন করে আর কোনো পানি বের করে দেয়। আবার যদি আমরা জারিত করি দ্বিতীয় ধাপে, তাহলে আমরা কার্বক্সালিক অ্যাসিড পেয়ে যাব। তো বেনজিন চক্র একভাবে জারিত করা হয়, আবার তোমার অ্যালিফ্যাটিক অ্যালকোহল একভাবে জারিত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটা প্রক্রিয়া আগে দেখে নিচ্ছি। 1 নাম্বার, কার্বক্সালিক অ্যাসিড প্রস্তুতি। কিভাবে? ইথানল থেকে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফুরিক অ্যাসিড প্লাস H2SO4 বিক্রিয়া করলে কত হবে? পটাশিয়াম সালফেট। এটা পটাশিয়াম সালফেট কি হবে? ক্রোমিয়াম সালফেট হবে প্লাস জাইমান অক্সিজেন হবে। তো এটার সাথে কি বিক্রিয়া করবে? ইথানল CH3CH2OH। সেটার নাম ইথানল, আমরা জানি ইথানল, প্লাস ওই জাইমান অক্সিজেন থাকবে। জাইমান অক্সিজেন থাকলে কত হবে? CH3CHO। আবার যদি জারিত করা হয় তাহলে কি উৎপন্ন করবে? CH3
COOH। তো শিক্ষার্থী বন্ধুরা দেখে নিলাম ইথানলকে জারিত করলে কত হচ্ছে ইথানেল, তারপরে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তো এভাবে আমরা কি বেনজিন চক্র অর্থাৎ টলুইনকে জারিত করতে পারি। টলুইনকে যদি জারিত করি, টলুইন জারিত করার জন্য কি ব্যবহার করতে হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। শিক্ষার্থী বন্ধুরা আমরা টলুইনকে জারিত করে বেনজোয়িক অ্যাসিড তৈরি করব। তো টলুইন সংকেতটা আমরা দেখে নিব পরে। আর এখান থেকে দেখছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস কত হবে? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KOH, বিক্রিয়া করলে ডাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন তৈরি করবে। তো এইভাবে আর কি এই জায়মান অক্সিজেন আমার টলুইনকে জারিত করবে। দ্বিতীয় ধাপে টলুইন মানে মিথাইল বেনজিন, এই মিথাইল বেনজিনকে জারিত করবে। টলুইন এটা বাণিজ্যিক নাম টলুইন। এটাকে যদি জারিত করা হয়, জারিত করলে কত হবে? তোমার বেনজোয়িক অ্যাসিড তৈরি করবে। বন্ড COOH বেনজোয়িক অ্যাসিড তৈরি করে ফেলবে। প্লাস হাইড্রোজেন আসলো H2O। তো শিক্ষার্থী বন্ধুরা আরও জারিত হয় কি উৎপন্ন করে? অর্থাৎ জারিত হয়ে তোমার এভাবে অনেক শিক্ষার্থী বন্ধুরা তো আমরা দুটা প্রক্রিয়া দেখলাম, এরপরে আরও একটা প্রক্রিয়া দেখব কি নাইট্রাইল সায়ানাইড। এটা নাইট্রাইল সায়ানাইড। তো নাইট্রাইল সায়ানাইড মানে CH3 হ্যালাইড এর সাথে পটাশিয়াম সায়ানাইড করলে কত হবে? মিথাইল সায়ানাইড হবে। এই মিথাইল সায়ানাইডকে যদি আর্দ্র বিশ্লেষণ করি H2O আর হচ্ছে তোমার সালফুরিক অ্যাসিড, এটা দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন করবে? CH3COOH তৈরি করবে। একটা ধাপ গেল, একটা দুটো তিনটে হলো। আরেকটা ধাপ হচ্ছে গ্রিনার্ড বিকারক হতে। কি বিকারক? গ্রিনার্ড বিকারক হতে। কি বিকারক? গ্রিনার্ড বিকারক। তো কিভাবে হবে? মিথাইল আয়োডাইড এর সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করব, তাহলে কত হবে? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কত তৈরি করবে? CH3, তারপরে COOMgI। এটাকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, পানি হাইড্রোজেন আয়ন যুক্ত করে দিই, তাহলে কত হবে? এখানে CH3COOH কত হবে? CH3COOH আর কি উৎপন্ন করবে? তোমার মিথাইল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মানে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির কটা ধাপ দেখলাম? 4টা ধাপ দেখলাম। তো প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ। তো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়ে ফেলছি, তার উদাহরণ পড়ে ফেলছি, অর্থাৎ আমরা এই 3টা পড়ে ফেলেছি। ঠিক আছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা পড়ব কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা ও অনুরণন। তো কার্বক্সিলিক অ্যাসিডের একটা বিশেষ ধর্ম আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডের এক ক্ষারকীয় কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো থাকে, এগুলার প্রথম কার্বন থেকে অর্থাৎ কার্বন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত তরল পদার্থ এবং ঝাঁঝালো গন্ধ আছে, কিন্তু এর উপরে যে কার্বন সংখ্যাগুলো থাকবে তার তোমার কঠিন পদার্থ থাকে, বর্ণহীন থাকে এবং গন্ধহীন থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার সক্রিয়তা পড়ব। যেমন এর ধর্ম হচ্ছে এটা দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডগুলো অল্প পরিমাণ আয়নিত হয়ে মানে সামান্য পরিমাণ হাইড্রোজেন আয়ন তৈরি করে, বিধায় তারা কি দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডগুলো আমরা কি খেয়ে থাকি। আর অ্যাসিডের শক্তিমাত্রা তার উপর নির্ভর করে তোমার মিথাইল মূলকের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা কম সক্রিয় হয়, আর মিথাইল মূলকের পরিমাণ যদি কম হয় তাহলে সে বেশি সক্রিয় হয়। তো কারণ মিথাইল মূলকটা এটা দানকারী মূলক, ইলেকট্রন দানকারী মূলক। তো যেহেতু ইলেকট্রন দানকারী মূলক, তো যার কারণে কার্বক্সিলেট আয়নের সক্রিয়তা কী হয়, অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণ হ্রাস করে ফেলে। আবার যদি ক্লোরিন যুক্ত থাকে, তো ক্লোরিন যদি যুক্ত থাকে এর সক্রিয়তা বেড়ে যায়। কেন বেড়ে যায়? ক্লোরিন ইলেকট্রন নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন গ্রহণকারী মূলক। তো যার কারণে
এই হাইড্রোজেন আয়নটা দূরে মানে হাইড্রোজেন আয়নটা দূরে সরে যায়, সহজে দান করতে পারে। তো মোট কথা দেখা যায় যে কার্বক্সালিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন যে যত বেশি দান করতে পারবে সে তত বেশি সক্রিয় হবে। আর এই সক্রিয়তা তার উপর বিয়োজন ধ্রুবক, অর্থাৎ যেহেতু বিয়োজিত হয় তাহলে এর বিয়োজন ধ্রুবকের মানের উপরও নির্ভর করে, অর্থাৎ যার বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সে তত বেশি সক্রিয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এই সম্পর্কে আমরা একটু দেখে দিচ্ছি। তো প্রথমে সক্রিয়তা, কার্বক্সালিক অ্যাসিডের সক্রিয়তা, যেমন কার্বক্সালিক অ্যাসিডের CH3COOH, তো উভমুখী অবস্থায় অ্যাসিটেট আয়ন তৈরি করে। কী তৈরি করে? অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি করে। তো হাইড্রোজেন আয়ন এখানে যদি আমরা ভরক্রিয়ার সূত্র অর্থাৎ প্রয়োগ করে বিয়োজন ধ্রুবক নির্ণয় করি, তাহলে সেই বিয়োজন ধ্রুবকটা কত হবে? কে বিয়োজন ধ্রুবক সমান অ্যাসিটেট আয়ন CH3 মাইনাস ইন্টু হাইড্রোজেন আয়ন বাই CH3COO অ্যাসিড আয়ন। তো এইটা হচ্ছে তার বিয়োজন ধ্রুবক। তো এই বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে সে তত বেশি শক্তিশালী একটা অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ এর সমানুপাতিক, বিয়োজন ধ্রুবক আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সমানুপাতিক। তো আমরা দেখে নিই কিছু বন্ড COO, এই COO এই বিয়োজন ধ্রুবকের মান কত? 1.8 গুণন 10⁻⁻⁴। আবার CH3 যদি থাকে তাহলে COOH 1.8 গুণন 10⁻⁻5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? তো এর বিয়োজন ধ্রুবকের মান এর চাইতে বেশি, 1.8 গুণন 10⁻⁻4, আবার 10⁻⁻5। আবার যদি একটা ক্লোরিন মূলকের সাথে যুক্ত থাকে CH2COOH, তো তার বিয়োজন ধ্রুবকটা কত হয় একটু দেখে নেই, 1.4 গুণন 10⁻⁻3। তো শিক্ষার্থীগণ দেখতে পাচ্ছি এইটা সবচেয়ে ছোট, তারপরে এইটা, তারপরে কত এইটা। যদি আর একটা যুক্ত থাকে Cl2CH3COOH, তাহলে বিয়োজন ধ্রুবকের মান কত দাঁড়ায়? 5.5 গুণন 10⁻⁻2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে তোমার প্রথম দিক দিয়ে যদি এটা দেখি তাহলে এইটা বেশি মানে কম শক্তিশালী অ্যাসিড, সেই তুলনায় এটার চেয়ে এটা বেশি, তারপরে এইটার চেয়ে আবার এইটা বেশি, এটার চেয়ে আবার এটা বেশি। অর্থাৎ ইলেকট্রন দানকারী গ্রুপ থাকলে এটার সক্রিয়তা কমে যায়, আবার ইলেকট্রন গ্রহণকারী যদি কোনো গ্রুপ থাকে তাহলে সক্রিয়তা বেড়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা সেই ক্ষেত্রে এটা হিসাবে দেখতে পাই Cl2CH3COOH, তো এইটা বেশি শক্তিশালী একটা অ্যাসিড। তারপরে কত? ClCH2COOH, তারপরে এইটা, তারপরে আমরা যদি দেখি তারপরে কত হবে? H বন্ড COOH, তারপরে কত হবে? CH3COOH। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম এইটা শক্তিশালী, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তো এইভাবে জৈব অ্যাসিডের সক্রিয়তা নির্ধারণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব অনুরণন প্রক্রিয়ায় কার্বক্সিলেট আয়নটা কীভাবে সুস্থিতি অর্জন করে। কার্বক্সিলেট আয়নটা যত বেশি সুস্থিত হবে তত বেশি হাইড্রোজেন আয়ন দান করতে পারবে। তাহলে হাইড্রোজেন আয়ন দান করে কেন? কার্বক্সিলেট আয়নটা অনুরণনের মাধ্যমে সে সুস্থিতি অর্জন করে। তো এই সুস্থিতিটা আমরা একটু দেখে নিই। তো সুস্থিতি মানে এখানে কত? 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি তোমার অক্সিজেনকে তড়িৎ ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রন আকর্ষণ করে, এখানে দ্বিবন্ধন ইলেকট্রন যদি নিয়ে নেয় তো এই ইলেকট্রনটা আবার অক্সিজেনের যে ইলেকট্রন আছে তখন এই ইলেকট্রনের দিকে সঞ্চালিত হয়। এটা একটা উভমুখী। তো এর সাথে যখন আমরা আর সি এক বন্ধন হবে, অক্সিজেন এটা মাইনাস হবে, আর অক্সিজেন তখন এই ইলেকট্রনটা যখন চলে প্লাস হবে, আর এখানে হাইড্রোজেন তখন দুর্বল হয়ে যাবে। তো উভমুখী অবস্থায় এইটা থেকে তোমার এটা আমি এখানে লিখছি, তো এটা থেকে আর বন্ড সি ও মাইনাস আর এটা প্লাস তৈরি করে, প্লাস হয়ে এখানে হাইড্রোজেন আয়ন দান করে। তো এই উভমুখী অবস্থায় যখন হাইড্রোজেন আয়ন দান করবে তখন হবে তোমার অম্লধর্মিতার দিকে চলে যাবে, আর এই ফিনক্সাইড আয়নটা তোমার এটার ফিনক্সাইড আয়ন তৈরি হলো। আবার পরের ধাপে কি হবে, এই আর তোমার যখন এই অক্সিজেনটা এদিকে আসবে,
তখন অক্সিজেনটা এর সাথে দ্বিবন্ধন হবে, দ্বিবন্ধন হলে এর যে ইলেকট্রন ঘনত্ব এদিকে যখন যাবে, তো ইলেকট্রন ঘনত্ব যখন এখানে যাবে তখন এই ইলেকট্রনটা উভমুখী অবস্থায় কী হবে, আর সি ডাবল বন্ড ও, আর এটা তখন ও মাইনাস হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে এখানে কি দেখতে পেলাম, এটা মাইনাস, পরবর্তী ধাপে আমি কি দেখতে পেলাম, এটা মাইনাস, অর্থাৎ ইলেকট্রনটা এখানে ডিলোকালাইজেশন হচ্ছে, ইলেকট্রনটা কি হচ্ছে এখানে ডিলোকালাইজেশন হচ্ছে। তো ইলেকট্রন যখন এইটা ডিলোকালাইজেশন হবে তখন এইটার সাথে এই বন্ধনটা, এটা অক্সিজেন, এই ইলেকট্রনগুলো এই সঞ্চারণশীল থাকবে, সঞ্চারণশীল থাকার কারণে তো এইটা তোমার মাইনাস, এটা মাইনাস, অর্থাৎ পুরোটাই কত হবে মাইনাস ফিনক্সাইড আয়ন, অর্থাৎ ইলেকট্রনগুলো যেহেতু ডিলোকালাইজেশন, অতএব এইটা কি অনুরণন প্রক্রিয়া একটা সুস্থিতি কার্বক্সিলেট আয়ন গঠন করতে পারে। তো এটা হচ্ছে তোমার কার্বক্সিলেট আয়নের অনুরণন প্রক্রিয়ার যে ডিলোকালাইজেশন হয় সেইটা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম, কার্বক্সিলেট আয়নের সক্রিয়তা এবং অনুরণন সম্পর্কে শিখলাম। পরবর্তীতে দেখব কার্বক্সিলেট আয়নের কিছু বিক্রিয়া। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পড়ব কার্বক্সাইড মূলকের প্রতিস্থাপন, অর্থাৎ কার্বক্সাইড মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। তো 1 নম্বর বিক্রিয়া কি, হ্যালাইড গঠন। কিভাবে হ্যালাইড গঠন হয়, তো হ্যালাইড গঠন কার্বক্সালিক অ্যাসিডের তোমার ওইস মূলক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ফসফরাস অক্সিক্লোরাইড বা ফসফনিল ক্লোরাইড তৈরি করে আর অ্যাসিটাইল ক্লোরাইড উৎপন্ন করে। তো হ্যালাইড গঠন মানে ইথানোয়িক অ্যাসিড CH3 COOH এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যখন বিক্রিয়া করলে CH3 COOCl প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি করে ফেলবে। তো ক্লোরিন এখানে ফসফরাস অক্সিক্লোরাইড POCl3 প্লাস HCl গঠন করে ফেলবে। তো এইভাবে কি হ্যালাইড গঠন হলো। তারপরে হচ্ছে এস্টার গঠন, 2 নম্বর এস্টার গঠন। তো বন্ধুরা আমরা এস্টার গঠন সম্পর্কে অর্থাৎ এস্টার সম্পর্কে যদি কিছু জানি বলি, তাহলে এস্টার মানে বন্ড COR মূলককে এস্টার মূলক বলে, বন্ড CORকে কি বলা হয়, এস্টার। অর্থাৎ এখানে আরের পরিবর্তে একটা মিথাইল মূলক বসবে, আর এখানে যদি আরেকটা মিথাইল মূলক বসে তাহলে সেটা হবে কত, এস্টার। তো কিভাবে হয়, ইথানোয়িক অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ার মাধ্যমে এক অণু পানি বের হয়ে যায় এবং অ্যালকোহল আর অ্যাসিড যুক্ত হয়ে কি করে, এস্টার গঠন করে। অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যাসিড মূলক থেকে আসবে, এটা অ্যালকোহল মূলক থেকে আসবে। তো এইভাবে আমরা এস্টার গঠন করতে পারি। তো এস্টার গঠন করার জন্য আমরা যদি বিক্রিয়া নেই, ইথানোয়িক অ্যাসিড CH3 COOH প্লাস কত হবে, ইথানল CH3OH, তাহলে এটার নাম হচ্ছে তোমার মিথানল, এটা ইথানোয়িক অ্যাসিড। তো কিভাবে হবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে OH যাবে, তাহলে হাইড্রোজেন আর OH যদি চলে যায় তাহলে কত হবে, এখানে পানি তৈরি করবে আর অ্যাসিডেট অর্থাৎ CH3 COOH, তাহলে এটার নাম কি, মিথাইল অ্যাসিটেট, নামটা কি হবে, মিথাইল অ্যাসিটেট। তো এভাবে আমরা এস্টার গঠন করতে পারি, অর্থাৎ COR এটা আর এটা হচ্ছে তোমার অ্যাসিটেট মূলক থেকে আসছে, তাহলে এটার নাম মিথাইল অ্যাসিটেট। তো তারপরে আসছি অ্যাসিড অ্যানহাইড্রাইড, 3 নাম্বার অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাহলে কী হবে, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো কিভাবে হবে, 2 অণু ইথানোয়িক অ্যাসিড, তো 2 অণু ইথানোয়িক অ্যাসিড শক্তিশালী একটা নিরোধক ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এক অণু পানি বের করে দেবে, আর 2টা অ্যাসিড মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, ইথানোয়িক অ্যানহাইড্রাইড তৈরি করে ফেলবে। তো আমরা দেখে নেই 2টা মিথাইল মূলক, তাহলে CH3 COOH কয়টা, 2টা মিথাইল মূলক CH3 COOH। শক্তিশালী নিরোধক কোনটা, P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড যদি উত্তপ্ত করা হয়, যদি আমরা উত্তপ্ত করি তাহলে কত হবে, এখান থেকে তোমার হাইড্রোজেন, এখান থেকে যদি OH যায় তাহলে আমরা কি করব, অ্যাসিড অ্যানহাইড্রাইড অর্থাৎ CH3 CO আবার COCH3,
তো এটার নাম কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড কি তৈরি করবে? অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করে ফেলবে, আর এখনও পানি এখান থেকে বের হয়ে যাবে। তো এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটা ইথানোয়িক অ্যাসিড যুক্ত করবে, এভাবে অ্যাসিড অ্যানহাইড তৈরি করব। তারপরে আসছি বিজারণ। ইথানোয়িক অ্যাসিডের আমরা বিজারণ দেখব। কার দ্বারা? বিজারণ। বিজারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা শক্তিশালী একটা বিজারক। তো বিজারক কাকে বলে আমরা জানি, যে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, মানে জাইমান হাইড্রোজেন দান করে, সে হচ্ছে তোমার বিজারক। তো কিভাবে হবে? CH3 COOH, এটাকে যদি আমরা বিজারণ করি তাহলে কার দ্বারা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা যদি বিজারিত করি তাহলে কথা হবে CH3 CH2। তার মানে এই কার্বনিক মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে আর OH তৈরি করবে। তো এইভাবে আমরা কি তৈরি করতে পারি? ইথানল আর পানি তৈরি করতে পারি। ইথানল এবং পানি, এটার নাম ইথানল, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা চারটা বিক্রিয়া দেখে নিলাম কার্বক্সাইল মূলকের, এগুলো কিন্তু সব প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রথমে দেখছি হ্যালাইড গঠন, তারপরে এস্টার গঠন, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপরে বিজারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিজারণটা আমরা দেখে নিলাম। পরবর্তীতে আমরা দেখব কার্বক্সাইল মূলকের বিক্রিয়াসমূহ। কার্বক্সাইল মূলকের বিক্রিয়া দেখব। কার্বক্সাইল মূলকের বিক্রিয়া পড়ব শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব কার্বক্সাইল মূলকের বিক্রিয়া। তো প্রথমে আসি ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন বলছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে কি পাওয়া যায়? অ্যালকেন তৈরি করে। তো এই যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো আমরা দেখি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা কিভাবে তৈরি করব। তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ CH3 COOH, এটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এর সাথে কি বিক্রিয়া করব? সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন বিক্রিয়া করব তখন কি হবে? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এর সাথে আমরা কি সোডা লাইম যুক্ত করব। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে কি বলা হয়? সোডা লাইম বলে। তো যখন সোডা লাইম হবে এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, অর্থাৎ তখন অ্যালকেন তৈরি হবে। অ্যালকেন মানে এটা কত? মিথেন তৈরি হলো, আর কি সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাবে। তো এই যে প্রক্রিয়া, এইটা প্রক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ডিকার্বক্সিলেশন দেখে নিলাম। এরপর পড়ব ক্যালসিয়াম লবণের বিয়োজন। তো ক্যালসিয়াম লবণের বিয়োজন মানে এটাও একটা ফ্যাটি অ্যাসিডের লবণ। কি লবণ? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম লবণ। এই ক্যালসিয়াম লবণটা ক্যালসিয়াম ইথানয়েড, নামটা কি হবে? ক্যালসিয়াম ইথানয়েড। এই ক্যালসিয়াম ইথানয়েডের সাথে যখন আমরা এটা উত্তপ্ত করব বা বিয়োজিত করব তখন কি তৈরি হবে? CH3 CO CH3 আর তোমার ক্যালসিয়াম কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। তো এটা না, এটা কি হলো? আমরা কিটোন পেয়ে গেলাম, এটা কিটোন পেয়ে গেলাম। তো ক্যালসিয়াম লবণকে বিয়োজিত করলে আমরা কি পেয়ে যাই? কিটোন পেয়ে যাই। তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা দেখে নিলাম। এরপরে অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। তো অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া মানে এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন। এটা ছিল কয় নাম্বার? 1 নাম্বার, এটা 2 নাম্বার। এরপরে আমরা অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন যদি দেখি CH3 COOH। তো কার দ্বারা প্রতিস্থাপিত হবে? এটিকে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। কিভাবে প্রতিস্থাপিত হবে? ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে? Cl CH2, তারপরে COO কত হবে? অ্যাসিড। তো এইভাবে এটা দ্বারা প্রতিস্থাপিত হবে আর এই Cl তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখতে পারি। তো নামটা কি হবে? মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড। নামটা কি হচ্ছে? মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তো তারপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস পড়ব যে একাধারে মিথানোয়িক অ্যাসিড অর্থাৎ CHO মিথানোয়িক অ্যাসিড একবার অ্যাসিড হিসাবে কাজ করে, একবার অ্যাসিড হিসাবে কাজ করে, আবার অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। এই মিথানোয়িক অ্যাসিড, এটা কি? মিথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? মিথানোয়িক অ্যাসিড। তো প্রশ্নটা কি? মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড এবং অ্যালডিহাইড হিসাবে ক্রিয়া করে। তো মিথানোয়িক অ্যাসিডের সংকেত কোনটা? এটা যদি এটা গাঠনিক সংকেত আমি আঁকি তাহলে কত হবে? OH। তো এইটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের
গাঠনিক সংকেত। এটার মধ্যে কিন্তু কটা মূলক আছে? দুটো মূলক আছে। কিভাবে আছে? এইটা কিন্তু অ্যালডিহাইড মূলক। তো HCHO, তাহলে কি পেয়ে যাবো? এইটা অ্যালডিহাইড মূলক পেয়ে যাব। আবার এইটা হচ্ছে তোমার অ্যাসিড মূলক। তো এইটা হচ্ছে কি পাচ্ছি? অ্যালডিহাইড মূলক। এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড মূলক। আর এটা কি পেয়ে যাচ্ছি আমি? অ্যাসিড মূলক। তো একই ধারে সে দুটো মূলক অ্যাসিড মূলক। তো আমরা কটা মূলক পেয়ে যাচ্ছি? দুটা মূলক। তো এইটা দুটা মূলক। এই মিথানোয়িক অ্যাসিডটা আবার দুটো বিক্রিয়া করে। একটা হচ্ছে তোমার অ্যাসিডের বিক্রিয়া করে, আবার অ্যালডিহাইড শনাক্তকরণও এটা ব্যবহার করা হয়। তো অ্যাসিডের বিক্রিয়া কিভাবে করে একটু দেখে নিই। HCOOH, এটা উভমুখী অবস্থায়, উভমুখী অবস্থায় এই অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি করে। তো অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন যখন তৈরি করবে তাহলে সে অ্যাসিড ধর্মী। তো হাইড্রোজেন আয়ন যে দেয় সে কী হবে? অ্যাসিড হবে। তো অনুরূপভাবে অ্যালডিহাইড মূলকের শনাক্তকরণ, অ্যালডিহাইড মূলক আছে কিনা তার বিক্রিয়া হচ্ছে HCH। এইটা আমি ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ কাকে বলে? কপার হাইড্রোক্সাইড, CuOH, ক্ষারীয় কপার হাইড্রোক্সাইডকে কী বলা হয়? ফেলিং দ্রবণ বলে। এই ফেলিং দ্রবণ যখন বিক্রিয়া করব তখন কিউপ্রাস অক্সাইডের কী পদক্ষেপ পড়বে? লাল পদক্ষেপ পড়বে। আর HCOONA তৈরি করবে, প্লাস পানি উৎপন্ন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড হিসেবে কাজ করে, আবার অ্যালডিহাইড মূলকের শনাক্তকরণও বিক্রিয়া দিয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম এই প্রশ্নগুলো সবই বারবার এই জিনিসগুলো একটু লিখতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কেমিস্ট্রি একেবারে সোজা হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা অ্যাসিডের পরবর্তী বিক্রিয়াগুলো শিখব। তো